আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ঘরে আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। সবার জন্য দোয়া এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভার্চুয়াল ক্লাস। সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং প্রীতীয় শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, খাদিয়া উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা মেসেজ থাকলো আবারও। এই সর্বাত্মক লকডাউনে অবশ্যই সবাই ঘরে থাকবে, নিরাপদ থাকবে এবং একান্ত জরুরি প্রয়োজনে যদি ঘর থেকে বের হও অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে এবং ঘরে প্রবেশ করে প্রথমে হাত মুখ ভালো করে ধুয়ে সবার সাথে কথা বলা যদি প্রয়োজন হয় কথা বলবে, না হলে নাই। তাহলে আসো আজকের বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায়ের বইয়ের আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখা বিভাগের শিক্ষার্থীরা আছো, লক্ষ্মী শিক্ষার্থীর মতো তোমরা তোমাদের বই নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসো এবং আজকের এই ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ পাঠ উপভোগ করো। এখানে 3টা টপিক ছিল: রাষ্ট্র, নাগরিকতা, আইন। আজকে আমার সর্বশেষ ক্লাস আইন। তো আসো, আমরা যেহেতু একটা স্বাধীন দেশের নাগরিক, একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক, সেহেতু আমাদেরকে অবশ্যই আইন সম্পর্কে ধারণা থাকা দরকার। কারণ আইন সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমার পক্ষে আইন মানা কঠিন হয়ে যাবে, বা এটা আমার পক্ষে তখন খুব অনেক কষ্টকর সাধ্য হয়ে যাবে যদি আমি আইন সম্পর্কে না জানি বা আইন কী জিনিস। তো শিক্ষা, এটাই হলো শিক্ষা, এটাকে বলা হয় শিক্ষা। তো আসো আজকে আমরা আইন সম্পর্কে জানব। প্রথমে আসি আমাদের আইনের ধারণা। সাধারণভাবে আইন বলতে সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত বিধিবিধান এবং রীতিনীতিকে বোঝায়। সামাজিকভাবে স্বীকৃত লিখিত ও অলিখিত যে সমস্ত বিধিবিধান রয়েছে সেগুলি হলো কি আইন। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়মকানুনসমূহ মেনে চলে। অর্থাৎ সমাজে বসবাস করতে হলে, যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, তো সমাজে বসবাস করতে হলে আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের সমাজের কিছু আইন কানুন মানতে হবে। আমার ইচ্ছা যেমন ইচ্ছা তেমন আমি একটি সমাজে যদি বসবাস করতে পারি না, করা যায়ও না, এটা যায়ও না। সুতরাং একজন মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো আইন। সুতরাং আইন হচ্ছে বিভিন্ন ধরনের নিয়মকানুন, রীতিনীতি বা বিধিবিধান, অর্থাৎ এমন কতগুলো লিখিত বা মৌখিক বিধিবিধান যেগুলো সমাজের প্রত্যেকটা মানুষ, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক মানতে বাধ্য। অর্থাৎ তার ইচ্ছা মতো সে কোনো কিছুই কাজ করতে পারবে না। অর্থাৎ সে ইচ্ছা করলে জবরদস্তি করে কারো সম্পত্তি তুমি দখল করতে পারবে না। আবার একইভাবে তোমার সম্পত্তি অন্য কেউ জোর জবরদস্তি দখল করতে পারবে না। অর্থাৎ একজন মানুষের, একজন নাগরিকের, সমাজের একজন সদস্যের নিরাপত্তার স্বার্থে মানুষ কিন্তু আইন সৃষ্টি করেছে। কারণ আইন যদি না থাকতো তাহলে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হতো। আজকের আমরা যে সুন্দর সমাজ ব্যবস্থা, যে সুন্দর সমাজ কাঠামো, সেটা আমরা পেতাম না। তো আসো, সামাজিক জীবনে এই অর্থে আইন মূলত 2 ধরনের, একটা হলো সামাজিক আইন, আরেকটা হলো রাষ্ট্রীয় আইন। সামাজিক আইন আর খ হলো রাষ্ট্রীয় আইন। অর্থাৎ সমাজে বসবাসরত মানুষগুলো তাদের সমাজের মানুষদের যে আচরণকে, বিধিবিধানকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে এসছে এবং সেটাই সমাজের মানুষগুলো মেনে চলে। অর্থাৎ সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক আইনগুলো তৈরি করা হয়েছে। পক্ষান্তরে রাষ্ট্রের যে কতগুলো বিধিবিধান আছে, বা একজন নাগরিক রাষ্ট্রে বসবাস করতে হলে তাকে কিন্তু রাষ্ট্রের কতগুলো বিধিবিধান বা আইন মানতে হবে এবং সেগুলো হলো রাষ্ট্রীয় আইন। তাহলে আসি আমাদের সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তা হলো
সামাজিক আইন, অর্থাৎ সমাজে বসবাস করতে হলে আপনাকে বা তোমাকে সমাজের কিছু বিধিবিধান তোমাকে মানতে হবে, ওগুলি হলো সামাজিক আইন। আর রাষ্ট্রীয় আইন কোনগুলো? রাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন জাতীয় নীতিমালায় পরিপ্রেক্ষিতে এবং মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে গিয়ে সমাজের সৃষ্ট বিভিন্ন সমস্যা প্রতিরোধে সর্বজনীনভাবে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন আদেশ নির্দেশ রাষ্ট্রীয় আইন নামে পরিচিত। অর্থাৎ সমাজে যখন তুমি বসবাস করবে, সমাজটাই তো রাষ্ট্র, সমাজে যেহেতু বসবাস করবে, সমাজের মানুষেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র কিছু বিধিবিধান নীতিমালা তৈরি করেছেন, আর সেগুলি হলো কি রাষ্ট্রীয় আইন। অধ্যাপক টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহই আইন। রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতাসমূহই হলো আইন। অর্থাৎ রাষ্ট্র হিসেবে রাষ্ট্র তোমার কাছে কি কি পাবে এবং বাধ্যবাধকতাসমূহ হলো আইন। অর্থাৎ তোমাকে কি কি বাধ্যবাধকতা মেনে চলতে হবে, তুমি অন্যায় কোনো কাজ করতে পারবে কি না, এটা রাষ্ট্র মান্য করে না, রাষ্ট্র অ্যালাউ করে না। তুমি কোনো অবৈধ কোনো ব্যবসা করতে পারবে কি, এটা রাষ্ট্র অ্যালাউ করে না। তুমি কি ঘুষ দিতে পারবে কি, কোনো অন্যায় কাজ করতে পারবে কি, এটা রাষ্ট্র অ্যালাউ করে না। তুমি জোরজবরদস্তি করে অন্যের জায়গা দখল করতে পারবে কি, এটা রাষ্ট্র অ্যালাউ করে না। অর্থাৎ রাষ্ট্র কর্তৃক যে বাধ্যবাধকতাসমূহ রীতিনীতিগুলো রয়েছে সেগুলো হলো কি আইন। অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। অধ্যাপক হল্যান্ডের যে আইন বিষয়ে যে সংজ্ঞা দিয়েছেন, অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। সেটা হলো যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের একটা কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাষ্ট্র শক্তি কর্তৃক প্রণীত। খুব সুন্দর কথা তিনি বলেছেন। আসলে একজন মানুষকে তো নিয়ন্ত্রণ করা যাবে না, আইন নিয়ন্ত্রণ করবে একজন মানুষের আচরণকে। একজন মানুষের আচরণকে মানুষ সাধারণত আইন নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ যখন তার আচরণগুলো যখন দেশের আইনশৃঙ্খলার পরিপন্থী হবে, তার আচরণগুলো যখন সমাজের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তার আচরণগুলো যখন সমাজের অশান্তির কারণ হয়ে দাঁড়াবে, তখনই এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত বিধিবিধান আছে সেগুলোই আইন। অর্থাৎ মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করাটাই হলো কি নিয়ন্ত্রণ করার জন্য যে রীতিনীতিগুলো রয়েছে, যে বিধিনিষেধগুলো রয়েছে, সেগুলি হলো আইন। এবার আসুন শিক্ষার্থীরা, আমার দ্বিতীয় টপিক ছিল যে আইনের বৈশিষ্ট্য। এই সংজ্ঞাগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেখানে আমরা কিছু জিনিস দেখতে পাই। সেটা হলো যে আইন মানুষের বাহ্যিক আচরণ এবং ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। আইন হচ্ছে সার্বজনীন, তা সমভাবে রাষ্ট্রের সকলের জন্য প্রযোজ্য, অর্থাৎ আইনটা সবার জন্য সমান হবে। তারপর আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলেই মান্য করতে বাধ্য থাকবে। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। অর্থাৎ যে আইনটা বিধিনিষেধ থাকবে, দেশের মধ্যে প্রচলিত থাকবে, সেটা অবশ্যই রাষ্ট্র প্রণয়ন করবেন এবং রাষ্ট্রপতি বা সংসদ কর্তৃক এটা স্বীকৃত হবে। তারপর আইন হলো সমাজ প্রচলিত প্রথা এবং রীতিনীতি। সমাজে যে সমস্ত প্রচলিত প্রথা এবং রীতিনীতি রয়েছে সেগুলো কিন্তু কি আইনের বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। তো আসো এবার আমার থার্ড পয়েন্ট হলো, তৃতীয় পার্ট হলো আইনের উৎস। আইনের বিভিন্ন উৎস রয়েছে, তার মধ্যে তোমার রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ড আইনের 6টি প্রধান উৎসের কথা বলেছেন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী হল্যান্ডের যে আইন সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। সেই হিসেবে তার সংজ্ঞার ক্ষেত্রে তিনি 6টি আইনের উৎসের কথা বলেছেন। একটা হলো প্রথা, আরেকটা হলো ধর্ম, বিচার সংক্রান্ত রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ এবং আইনসভা। অর্থাৎ আইনের এই 6টা উৎস থেকে কি আইনের সৃষ্টি হয়, আইন তৈরি হয়। প্রথম অংশ প্রথা। প্রথা হলো আইনের সবচেয়ে প্রাচীনতম একটা উৎস। অর্থাৎ প্রাচীনকালে মানুষ এমন কতগুলো নিয়মকানুন মেনে চলতো, এমন কতগুলো কার্যকলাপ মেনে চলতো, যে নিয়মকানুনগুলো একসময়ে আইনে পরিণত হয়েছে। অর্থাৎ প্রাচীন সভ্যতার সেই প্রথাগুলোই আজকে আমরা আইন হিসেবে মানি। এমন কিছু প্রথা আমরা এখনও বর্তমানে দেশের মধ্যে প্রচলিত রয়েছে। তারপর তোমার হচ্ছে ধর্ম। প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ধর্মের বিশ্বাসী। প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ ধর্মকে বিশ্বাস করে। সে হোক মুসলিম, সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক বুদ্ধিস্ট, সে হোক তার ধর্মাবলম্বী। প্রত্যেকটা মানুষে কিন্তু তার নিজ নিজ ধর্মকে বিশ্বাস করে
এবং সে বিশ্বাস অনুযায়ী সে তার ধর্মকর্ম পালন করে। তারপর দেখো তোমার যে সমস্ত মানুষ ধার্মিক, যে ধর্ম হবে হোক, সেটা আমরা যে দেশের মধ্যে যে প্রচলিত যে ধর্মগুলো আছে, পৃথিবীর মধ্যে যে প্রচলিত যে ধর্মগুলো আছে, সে যে ধর্মের হবে হোক, প্রত্যেকটা ধর্মই কিন্তু শান্তির জন্য, প্রত্যেকটা ধর্মই কিন্তু তারা ন্যায় নীতি বিধিবিধান মেনে চলে। এবং যারা যে ধর্মের বিশ্বাসী সে যদি প্রকৃতপক্ষে ওই ধর্মের অনুসারে হয়, সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারে না। তাহলে ধর্ম কিন্তু আইনের একটা প্রধান উৎস, অর্থাৎ ধর্মীয় কতগুলো বিধিবিধান কিন্তু এখনও আইন হিসেবে প্রচলিত আছে। যেমন মুসলিম সমাজের যে বিয়ের রীতিনীতি আছে, যে প্রচলিত আছে, দেখা যায় যে মুসলিম সমাজে যদি একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যায়, সেক্ষেত্রে ছেলে মেয়েকে একটা কাবিন দিতে হয়। তো ধর্মীয় রীতিতে এটা কাবিন দিতে হয়। তো এখন যদি কাবিন দেয়, কাবিন দিলে কী হয়, কাবিনটা নির্দিষ্ট একটা টাকার অঙ্কে হয়, সেটা আবার কী করে, ওই কাবিনটা আবার তোমার রেজিস্ট্রি করে, বিবাহ এবং কাজী অফিস ওই কাবিনটা রেজিস্ট্রি করার পর এটা তাদের বিয়েটা সম্পন্ন হয়। দেখো এটা কিন্তু আজকে থেকে যুগ বছর আগে এই প্রথা চালু ছিল যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলে কামিন দিতে হবে। তো কামিন যদি দেয়, এটা একটা রেজিস্ট্রি হবে। তখন তা এই ধরনের কোনো প্রথা আইন সৃষ্টি হয়নি। কিন্তু পরে যখন এইটা দেখা যাচ্ছে যে মুসলিম সমাজে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়িয়েছে, এবং এটা মুসলিম বিবাহ রীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা মেয়ের জন্য, বা তার একটা মেয়ের সিকিউরিটি। যদি স্বামীর মৃত্যুবরণ করে বা তার স্বামী যদি তাকে ছেড়ে দেয়, তাহলে সেই মেয়েটা কোথায় যাবে? তখন তাকে কেউ বিয়ে করবে না। তখন তার ওই কাবিননামাটা দিয়ে অন্তপক্ষে সে তার সন্তানদেরকে নিয়ে বা সে নিজে তার বাকি জীবনটা অতিবাহিত করতে পারবে। এই ধরনের একটা কথা মাথার চিন্তা রেখে কিন্তু কাবিনের প্রথার সৃষ্টি। তাহলে ওই প্রথাটাই বর্তমানে আইন হিসেবে দাঁড়িয়েছে, অর্থাৎ এখন ছেলে মেয়েকে বিয়ে করতে হলে কাবিন দিতে হবে, এবং কাবিনটা অবশ্যই রেজিস্ট্রি হতে হবে, এবং সেটা একটা অ্যাডভোকেটের মাধ্যমে, একজন আইন বিশারদের মাধ্যমে এটা রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ এটাও একটা আইনের উৎস। তারপর আছে বিচার সংক্রান্ত। বিচারকের রায় অথবা তোমার বিভাগীয় রায়ও আইনের একটি প্রধান উৎস। বিচারকালে বিচারক যদি প্রচলিত আইনের মাধ্যমে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তখন তিনি স্বীয় বুদ্ধি, মেধা ও প্রজ্ঞার সাহায্যে প্রচলিত আইনের সাথে সঙ্গতি রেখে আইনের নতুন ব্যাখ্যা নিয়ে বিচারের রায় প্রদান করেন। এটি একটি দৃষ্টান্ত হয়ে যায় এবং একসময় আইনে পরিণত হয়। এমন কতগুলো বিচার ব্যবস্থা, এমন কতগুলো সমস্যার সমাধান তখনকার সময় কিন্তু কী ছিল, কাজীর বিচার ছিল। হ্যাঁ, তো কাজীরা কী করতো, বিভিন্ন সময় তারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো, তখন তারা নিজস্ব যে মেধা, বিবেক, বুদ্ধি দিয়ে তারা বিচার কার্য সম্পন্ন করতো। তোমরা একটা ঘটনা এখনও প্রচলিত আছে, যে অনেকেই জানো, তো সবার মুখে মুখে চলে আসছে। সেটা হলো যে একটা সন্তানের দুইজন মা, একটা সন্তান মা দুইজন, অর্থাৎ দুজনেই ওই সন্তানকে দাবি করতেছে যে এই ছেলেটা আমার। এই মা বলতে এই ছেলেটা আমার, এই মা বলতে এই ছেলেটা আমার। তখন দুজনেই খুব বিপদে পড়ে গেল। এখন গ্রামবাসী কাকে দেবে, এই সন্তানটা কাকে দেবে, একে দেবে না ওকে দেবে। পরে কি হলো, তারা দুজনকেই কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। কাজী বিচারে বসলো। বিচারে বসার পর তখন বললো, এক মাকে ডেকে বললো এই ছেলেটা কার? সে বললো যে এই ছেলেটা আমার। তখন সে চলে গেল। আবার একটা মা আসলো, একটা মাকে ডাকলো, বলছে এই ছেলেটা কার? সে বললো এই ছেলেটা আমার। এখন চিন্তা করলো যে একটা ছেলে দুজন কীভাবে মা হতে পারে। তখন কাজী বুদ্ধি করে উজিরকে বললো যে একটা তলোয়ার নিয়ে আসো। তলোয়ার নিয়ে এসে এই ছেলেটাকে কেটে 2 টুকরা করে, 1 টুকরা এই মাকে দাও, আর টুকরা এই মাকে দাও। তখন দুই মায়ের মধ্যে যে প্রকৃত মা, যে আসল মা, সে খুবই মর্মাহত হলো এবং সে কান্না শুরু করে দিল এবং চোখে জল মুছতে বলল, হাজির করে বলল, কাজী সাহেব, আমার ছেলে, এটা আমার ছেলে, আমি জানি এটা আমারই ছেলে, কিন্তু আমি চাই না আমার ছেলেকে আপনি হত্যা করেন বা কেটে ফেলেন। আমি চাই এই ছেলেটাকে ওই মাকে দিয়ে দেওয়া হোক। অন্তপক্ষে আমার ছেলেটা বেঁচে থাকলে আমি কখনো আমার ছেলেকে দেখতে পাবো, কিন্তু আজকে যদি হত্যা করে ফেলা হয়, তাহলে আমি আমার ছেলেকে কখনোই পাবো না। তখন কাজী বুঝতে পারলো যে এই ছেলের মা, প্রকৃত মা হচ্ছে এই মহিলাই, ওই মহিলাটা প্রকৃত মা না। তখন ওই মহিলাকে বন্দি করে তাকে শাস্তি দেওয়া হলো। এই যে কতগুলো প্রথা বা কতগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতা, এই ধরনের কতগুলো বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও কিন্তু অনেক সময়
আইনের উৎস হিসেবে সৃষ্টি হয়। তারপর আমরা যাব যে বিজ্ঞানসম্মত আলোচনা। এমন কতগুলো গুরুগম্ভীর আলোচনা আছে, এমন কতগুলো সিস্টেম আছে যেগুলো সকল আইনজ্ঞরা বসে একটা আলোচনার মাধ্যমে এমন একটা সিদ্ধান্তেও উপনীত হয় যে সিদ্ধান্তের মাধ্যমে বাদী বিবাদী দুই পক্ষেরই মোটামুটি একটা সমাধান হয় এবং ওই সমস্যার সমাধান হয় এবং এটা সকলেই মেনে নেয়। এই ধরনের কতগুলো যদি বিজ্ঞানসম্মত আলোচনা যদি রায় হয়, তাহলে ওই রায়গুলোও কিন্তু একসময় দৃষ্টান্ত হয়ে থাকে এবং সেই রায়গুলোও কিন্তু ওই বিজ্ঞানসম্মত আলোচনাগুলোই কিন্তু একসময় আইনের উৎস হিসেবে সৃষ্টি হয়। দেন ন্যায়বোধ, প্রত্যেকের কাছে অবশ্যই ন্যায়বোধ থাকতে হবে। আমি তোমাদেরকে সুনাগরিকের গুণাবলীর মধ্যে একটা কথা বলেছিলাম, সংযম, আত্মসংযম, বিচার বিবেক। তুমি তোমার মধ্যে তুমি তোমার কাছে কতটুকু দায়বদ্ধ। তুমি যদি ওইটা চিন্তা করো, আমি যদি খারাপ কাজ করি এটা তো কেউ দেখতেছে না, আরে বাপ এটা তোমার আল্লাহ দেখতেছে। আমি যদি একটা দেশের ক্ষতি করি এটা তো সরকার দেখতেছে না, আর সরকার না দেখুক, কিন্তু তুমি তো তোমার কাছে দায়বদ্ধ। তুমি তোমার কাছে দায়বদ্ধ, এই খারাপ কাজটার জন্য তুমি তোমার কাছে অবশ্যই দায়বদ্ধ। এই দায়বদ্ধতার দায় তুমি কীভাবে তুমি পরিশোধ করবে। তাহলে ন্যায়বোধ অবশ্যই আমার মাঝে থাকতে হবে। ন্যায়বোধ যদি আমার মাঝে থাকে, এই ন্যায়বোধই কিন্তু একসময় একটা আইনের জন্ম দেয় বা একটা নতুন একটা আইনের সৃষ্টি হয়। তাহলে সেটা অবশ্যই মনে রাখতে হবে এবং এই ন্যায়বোধ নিয়ে আমাদেরকে চলতে হবে। তুমি চিন্তা করে দেখো, তুমি এই পৃথিবীতে যা কিছু করো না কেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু হিসাব কাল কিয়ামতের ময়দানে তোমার সৃষ্টিকর্তাকে দিতে হবে, তোমার আল্লাহকে দিতে হবে। তখন তুমি কি করবা? তখন তো কোথাও যাবার রাস্তা নাই। প্রত্যেকটা কোনো মানুষই পলায়ন করতে পারবে না, পালিয়ে কোথাও যেতেও পারবে না। তার প্রত্যেকটা কাজের হিসাব তাকে দিতে হবে। সো আমাদেরকে অবশ্যই আমাদের ন্যায়বোধ নিয়ে চলতে হবে, দায়বদ্ধতা নিয়ে চলতে হবে। আমার কাছে দায়বদ্ধ কেন? আমার কাছে দায়বদ্ধ এই কারণে আমাকে ভালো কাজ করতে হবে। আমার কাছে দায়বদ্ধ আমাকে সুন্দর কাজ করতে হবে। আমার কাছে দায়বদ্ধ আমি এই সমাজকে ভালো একটা সমাজ উপহার দেব। আমার কাছে দায়বদ্ধ আমি মানুষকে ভালো কথা বলবো। এটাই হলো আমার ন্যায়বোধ। তো সর্বশেষ আমার হচ্ছে আইনসভা। আধুনিক রাষ্ট্রের আইনসভাই আইনের প্রধান উৎস। সকল গণতান্ত্রিক রাষ্ট্রেই আইনসভা বা আইন পরিষদ আছে। এই আইনসভায় দেশের জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংশোধন করে থাকে। এছাড়াও রাষ্ট্রীয় সংবিধান এবং রাষ্ট্র প্রধানের জারিকৃত প্রশাসনিক ডিগ্রি, বৈদেশিক চুক্তি, আন্তর্জাতিক আইন এবং কনভেনশনের রেট্রিফিকেশনও আইন হিসেবে গৃহীত হয়। অর্থাৎ আইনসভায় বিভিন্ন দেশের বিভিন্ন সময় দেশের ক্রান্তিকালে দেশকে রক্ষা করার জন্য অনেক সময় আইনসভা জরুরি মুহূর্তে আইনসভা কী করে আইন প্রণয়ন করে এবং সেটা বাস্তবায়ন করে। অর্থাৎ বর্তমান রাষ্ট্রে আইন সৃষ্টির উল্লেখযোগ্য মাধ্যম হলো আইনসভা। অর্থাৎ বাংলাদেশ আইনসভা হলো সংসদ, জাতীয় সংসদে সকল আইনগুলো প্রণয়ন করে এবং সুপ্রিম কোর্ট সেটা বিচার বিভাগ সেটাকে কী করে বিচার করে, শাসন বিভাগ সেটাকে শাসন করে। অর্থাৎ আইন তৈরির জন্য বর্তমানে যে উৎসটা সেটা হলো যে আইনসভা। প্রত্যেক দেশে একটা স্বাধীন সার্বভৌম একটা আইনসভা রয়েছে। সে আইনসভা কী করে দেশের জনগণের কল্যাণের জন্য, দেশের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজ করার জন্য, দেশের জনগণের ক্ষতি হচ্ছে এমন কতগুলো আইন বাদ দিয়ে নতুন আইনের সৃষ্টি আইনসভাই করে থাকে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইন মানবে। অন্য কেউ না মানুক তুমি মানবে, অন্য কেউ না মানুক তুমি মানবে, অন্য কেউ ভালো কাজ করুক তুমি ভালো কাজ করো, দেখবে তোমার দেখায় আরও একজন ভালো কাজ করবে, তার দেখায় আরেকজন ভালো কাজ করবে, তাহলে তুমি ওই ভালো কাজের একটা ভাগিদার হবে। এটা আমার ধর্মে আছে। তুমি যদি ভালো কাজ করো, তোমার ভালো কাজের মাধ্যমে যদি অন্যজন উৎসাহিত হয়, তাহলে তোমার ওই ভালো কাজের যে সুফল তুমি সেই সুফল ভোগ করতে পারবে। সেই জন্য আমরা চেষ্টা করব আইন অবশ্যই মানব। আইন মানতে হবে, না মানার মধ্যে কোনো কিছুই নেই। মান্য করার মধ্যে সমস্ত কিছু আছে, সমস্ত কিছু নিহিত আছে। আমরা মানলে সব কিছু মানতে পারি, আর না মানলে সামান্যটাও মানতে পারি না। তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আজকের মধ্যে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বুধবারে আবারও ভিন্ন কোনো একটা টপিকস নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ।